জুলাই চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যেমন ব্যবসা হয়েছে, বেচাকেনা হয়েছে এক সময়, এখন নতুন করে আবার জুলাইয়ের চেতনা নিয়ে বিভিন্ন গ্রুপ ব্যবসা করে। এনসিপি এই অভ্যুত্থানে নেতৃত্বের জায়গায় ছিল জুলাই অভ্যুত্থানে, কিন্তু আমরা দেখেছি যে ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রশ্নে মৌলিক কিছু কিছু জায়গায় এনসিপির কারণে আমাদের সেখানে এই সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হয়েছে। যেমন নির্বাচন সংক্রান্ত সংস্কারে আমরা পিআর চেয়েছিলাম, সেখানে আমাদের সেই পিআরের প্রস্তাবে জামাত সমর্থন করেছিল, তারাও এর পক্ষে ছিল, কিন্তু এনসিপি বিরুদ্ধে ছিল। এনসিপি বিএনপি সরে সুর মিলিয়ে যখন তারা একটা অবস্থান নিয়েছে, তখন এই মৌলিক সেই সংস্কারের দাবিটা দুর্বল হয়ে গেছে। শুধু তাই না, এই গণভোট আমরা চেয়েছিলাম নির্বাচনের আগে গণভোট হোক, কিন্তু বিএনপি চেয়েছিল না, গণভোটেই তারা চায় নাই প্রথমে, তারপরে সকল রাজনৈতিক দলের চাপে পড়ে তারা তখন গণভোট মেনে নিয়েছে নির্বাচনে, জাতীয় নির্বাচনের সঙ্গে একসাথে। সেটা এনসিপিও গণভোটের প্রশ্নে তারা বিএনপির পক্ষ অবলম্বন করেছে। তো এনসিপির ভূমিকাটা ছিল অনেকটা, মানে তারা অনেকটা ডাবল রোল প্লে করেছে। এখন তারা দেখা গেল যে জামাতের ছায়ার তলে এসে তারা এখন বলছে নতুন অভ্যুত্থান করবে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়। আইন মেনে কিন্তু অভ্যুত্থান হয় নাই। আইনের কাঠামোর মধ্যে, সাংবিধানিক কাঠামোর মধ্যে এই সরকার পালায় নাই, অভ্যুত্থান হয় নাই, এবং সেই আইনি কাঠামো বা সাংবিধানিক কাঠামোর মধ্য থেকেও নির্বাচন হয় নাই। অতএব বাঙালিকে হাইকোর্ট দেখারও ঠিক হবে না। আপনারা মানুষের পালস বোঝার চেষ্টা করুন, যা ওয়াদা করেছেন, মানুষের সামনে যা অঙ্গীকার করেছেন, এদেশের 70% মানুষ ভোটার যে বিষয়ে ভোট দিয়ে জুলাই সনদকে তারা স্বীকৃতি দিয়েছে, আপনাদের দায়িত্ব হলো তা বাস্তবায়ন করা। আর যদি তা না করেন, তাহলে আমরা আবারও ইনশাল্লাহ জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে এবং ইসলামের স্বার্থে আমরা আবারও রাজপথে নেমে আসবো ইনশাল্লাহ। ঢাকা বাইতুল মোকাররমের উত্তর গেটে ফেসিবাদ বিরোধী একটি আন্দোলন ছিল, গণমিছিল ছিল, সমাবেশ ছিল, এবং সেটা যুব আন্দোলনের ব্যানারে ছিল। সেখানে আমাদের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই সেই প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন। মোহতারাম আমির যখন বক্তব্য শেষ করলেন, প্রোগ্রামের সমাবেশ শেষে যখন মিছিল শুরু হলো, মিছিল শুরু হওয়ার সাথে সাথেই মিছিলের পেছন দিক থেকে এবং আমাদের সেই যুব আন্দোলনের সেই মিছিলে প্রায় অর্ধশতাধিক বিদ্ধ হলেন, আহত হলেন। তো একটা ভয়াবহ চিত্র ছিল। সেদিন প্রেস ক্লাবের এখানে বিএনপিও একটি প্রোগ্রাম ডেকেছিল, কিন্তু বিএনপি সেদিন লোকজন একত্রিত হতে পারে নাই। আমাদের যুব আন্দোলনের যুবক অমিততা যারা সাহসী যুবক, তারা একত্রিত হয়েছিলেন শত প্রতিরোধ বাধা বিপত্তি উপেক্ষা করে, পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে সেখানে উপস্থিত হয়েছিলেন, এবং সমাবেশের প্রোগ্রামটা মোটামুটি শেষ হয়েছিল। কিন্তু আমরা যখন মিছিল শুরু করেছিলাম, সেই মিছিল তখনকার পেটোয়া বাহিনী, পুলিশ বাহিনী সরাসরি সেই মিছিলে গুলি ছিল, টিয়ার গ্যাস নিক্ষেপ করেছিল, এবং আমাদের অর্ধশতাধিক আহত হয়েছিল। তো আমার একজন আপনজনও আহত হয়েছিলেন, তাকে নিয়ে আমি হাসপাতালে আমার যেতে হয়েছিল সেদিন। তো যাই হোক, এই যে অভ্যুত্থান 2024-এর জুলাই অভ্যুত্থান, এই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন গোটা মাসব্যাপী তাদের ভূমিকা ছিল। এবং শুধু তাই নয়, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ, আমাদের নায়েবে আমিরগণ, তারা সরাসরি রাজপথে থেকে আমাদের নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের ইতিহাস নেই যে তাদের কোনো শীর্ষ নেতা সেদিন রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন কর্মীদেরকে, এমন কোনো রেকর্ড নেই। কিন্তু আজকে
অনেকেই এই অভ্যুত্থান নিয়ে, জুলাই বিপ্লব নিয়ে নিজেদের ক্রেডিট প্রকাশ করে এবং এটা নিয়ে অনেক বেচাকেনাও হয় আমরা দেখি। জুলাই চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যেমন ব্যবসা হয়েছে, বেচাকেনা হয়েছে এক সময়, এখন নতুন করে আবার জুলাইয়ের চেতনা নিয়ে বিভিন্ন গ্রুপ ব্যবসা করে, বিভিন্ন রাজনৈতিক শক্তি রাজনীতি করার জন্যে এটাকে উপলক্ষ হিসাবে নিয়েছে। আমাদের দুর্ভাগ্যের বিষয় হলো, আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় হলো আমরা যারা অভ্যুত্থানের পক্ষের শক্তি, তারা অভ্যুত্থান পরবর্তী সংস্কার প্রশ্নে আমরা বিভক্ত হয়ে গেছি। আমরা যারা অভ্যুত্থানের পক্ষের শক্তি, দুর্ভাগ্যের বিষয় হলো আমরা রাষ্ট্র সংস্কার প্রশ্নে, মৌলিক সংস্কার প্রশ্নে আমরা অভ্যুত্থান পরবর্তী 5 আগস্টের পরেই আমরা বিভক্ত হয়ে গেছি। এবং সবচাইতে দুর্ভাগ্যের বিষয় হলো আজকে যারা বর্তমান সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের নতুন করে ঘোষণা দিচ্ছেন, সেদিন আমরা দেখেছি তারাই, আমরা যখন মৌলিক সংস্কারের বিষয়ে আমরা যখন বিভিন্ন দাবি দেওয়া জানিয়েছিলাম, সেই ঐক্যমত্য কমিশনে তারা বিএনপির পক্ষে অবস্থান নিয়েছিল। তারা বিএনপি, কারণ বিএনপি হয়তো জানতো তখন যে তারাই সরকারে যাবে, ক্ষমতায় যাবে, তারা বিভিন্ন মৌলিক সংস্কার প্রশ্নে তারা দ্বিমত করেছিল। আমরা সংস্কারের পক্ষে ছিলাম, মৌলিক সংস্কারের পক্ষে ছিলাম, এবং একটা পক্ষ ছিল আসলে তারা সংস্কারের বিপক্ষে। এবং সেই সংস্কারের বিপক্ষে যারা ছিল তাদের একটা অংশ আবার আমরা দেখছি এখন বিরোধী দলের সাথে রাজপথে নেমে সরকার পতনের আন্দোলনের সাথে জড়িত হয়েছে। এটা একটা মজার বিষয়। আজকে আমরা একটা স্পষ্ট করে একটা বিষয় বলতে পারি যে এনসিপি এই অভ্যুত্থানে নেতৃত্বের জায়গায় ছিল জুলাই অভ্যুত্থানে, কিন্তু আমরা দেখেছি যে ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রশ্নে মৌলিক কিছু কিছু জায়গায় এনসিপির কারণে আমাদের সেখানে সেই সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হয়েছে। যেমন নির্বাচন সংক্রান্ত সংস্কারে আমরা পিআর চেয়েছিলাম, সেখানে আমাদের সেই পিআরের প্রস্তাবে জামাত সমর্থন করেছিল, তারাও এর পক্ষে ছিল, কিন্তু এনসিপি বিরুদ্ধে ছিল। এনসিপি বিএনপি সরে সুর মিলিয়ে যখন তারা একটা অবস্থান নিয়েছে, তখন এই মৌলিক সেই সংস্কারের দাবিটা দুর্বল হয়ে গেছে। শুধু তাই না, এই গণভোট আমরা চেয়েছিলাম নির্বাচনের আগে গণভোট হোক, কিন্তু বিএনপি চেয়েছিল না, গণভোটেই তারা চায় নাই প্রথমে, তারপরে সকল রাজনৈতিক দলের চাপে পড়ে তারা তখন গণভোট মেনে নিয়েছে জাতীয় নির্বাচনের সঙ্গে একসাথে। সেটা এনসিপিও গণভোটের প্রশ্নে তারা বিএনপির পক্ষ অবলম্বন করেছে। তো এনসিপির ভূমিকাটা ছিল অনেকটা, মানে তারা অনেকটা ডাবল রোল প্লে করেছে। এখন তারা দেখা গেল যে জামাতের ছায়ার তলে এসে তারা এখন বলছে নতুন অভ্যুত্থান করবে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়। তো জুলাই সনদে যে বিষয়গুলো ঐক্যমতের ভিত্তিতে হয়েছে, তা আমরাও তো চাই সেটা বাস্তবায়ন হোক, এবং সরকারের সেটা দায়িত্ব, সরকার কমিটমেন্ট আছে। কিন্তু মৌলিক সংস্কারের বিষয়ে অনেক বিষয়ে তো তখন তারা বিএনপির পক্ষে অবস্থান নিয়েছিল, যে কারণে আমাদের সেই সংস্কারগুলো আসলে সেভাবে আমরা কার্যকর করতে পারি নাই, বা সেটা ঐক্যমত্য কমিশনে একমত হওয়া যায় নাই। শুধু তাই নয়, তখন যারা বিএনপির পক্ষ নিয়ে আমাদের বিরুদ্ধে পিকেটিং করেছে, এদের অনেকে এখন জামাতের সাথে তারা নির্বাচনে অংশ নিয়েছে, এখন তারা বিরোধী আন্দোলনে আছে। তাহলে আমরা কি বুঝবো? তাহলে এরা যে এখন সংস্কারের জুলাই সনদ বাস্তবায়নের জন্যে আলটিমেটাম দিচ্ছে এবং সরকারকে হুমকি ধামকি দিচ্ছে, তাদের সঙ্গে তো বিএনপির পক্ষে যারা ছিল একসময় নির্বাচনের আগে বা 5 আগস্টের পরে, যারা যখন সংস্কার কমিশনে বিএনপি তাদেরকে ব্যবহার করে সংস্কারের বিষয়গুলোকে দুর্বল করেছে, তারা তো তাদের সঙ্গে আছে। তাহলে এটার ভবিষ্যৎ কি? আন্দোলনের ভবিষ্যৎ কি? তাহলে কি আমরা কি মনে করব যে এগুলো সবই পাতানো খেলা? আমরা এমন রাজনীতি চাই নাই যে অভ্যুত্থান পরবর্তী আমরা একটা স্বচ্ছ রাজনীতি চেয়েছিলাম। পীর সাহেব চরমনাই
তিনি যে সংস্কারের মৌলিক দাবিগুলো নিয়ে মাঠে নেমে এসেছিলেন, এখনো পর্যন্ত আমরা এর উপরে আছি। আমরা মনে করছি যে রাষ্ট্র যদি সংস্কার না হয়, আসলে ফেসিবাদ তো কোনো ব্যক্তির নাম না, ফেসিবাদ হলো একটি কাঠামো। এই ফেসিবাদী কাঠামো যদি এখনও থাকে, তাহলে শুধু ব্যক্তির পরিবর্তন হলে তো রাষ্ট্রের কোনো পরিবর্তন হবে না। রাষ্ট্র কাঠামোর যদি পরিবর্তন না হয়, তাহলে আসলে এখানে সুশাসন, ন্যায় বিচার, ইনসাফ কিছুই তো পরিবর্তন হবে না। এখানে আমাদেরকে যদি প্রকৃত অর্থেই জুলাই চেতনা বা ফেসিবাদ বিরোধী অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে হয়, তাহলে আমাদের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। শুধু ক্ষমতার জন্যে, নির্বাচনের সুবিধার জন্যে আমি আমার প্রতিপক্ষের সাথেও হাত মিলাবো, তাহলে এটা তো আসলে সুস্থ ধারা রাজনীতি হলো না। আমাদের যদি রাজনীতিবিদদের মধ্যে নীতি নৈতিকতা না থাকে, আমাদের যদি কথায় কাজে মিল না থাকে, তাহলে দেখা যাবে যে এদেশে কোনো দিনই সুশাসন প্রতিষ্ঠা হবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না, এবং বৈষম্যহীন সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না। আমাদের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা আসলে অপূরণ রয়ে যাবে। আমরা চাই জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা সকল রাজনৈতিক দল, আমরা নিজেরা যে কমিটমেন্ট করেছি, আমরা নিজেরা যে অঙ্গীকার করেছি, অঙ্গীকার উপর আমরা থাকি। বিএনপি সনদে স্বাক্ষর করেছে, গোটা জাতি দেখেছে। এখন তারা যদি ভিন্ন কথা বলে, তাহলে এটা তো গ্রহণযোগ্য হবে না। পার্লামেন্টে নাকি একজন বলেছেন যে সনদে স্বাক্ষর করেছি যাতে নির্বাচন হয়, এই জন্যে। তো এই জাতীয় বিষয়গুলো তো আসলে নীতি নৈতিকতার প্রশ্নে মেনে নেওয়া যায় না। আপনাদের রাজনৈতিক কালচারে তো পরিবর্তন আসতে হবে, আপনাদের কথায় কাজে মিল থাকতে হবে। আমরা মনে করি এই সরকার বাস্তবতা উপলব্ধি করবে। জুলাই সনদ যেটা সর্বসম্মতভাবে স্বাক্ষরিত হয়েছে যতটুকু, এবং যেটা গণভোটে জনগণ যেটাকে বিপুলভাবে নির্বাচিত করেছে, এটা বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে উচ্চকক্ষ পিআরের ভিত্তিতে। আমরা তো উভয় কক্ষ পিআর চেয়েছিলাম, কিন্তু সিদ্ধান্ত হয়েছে জুলাই সনদে সেটা অন্তর্ভুক্ত হয়েছে যে উচ্চকক্ষ হবে 100 আসন বিশিষ্ট, এবং সেটা ভোটের আনুপাতিক হারে হবে, এবং সেটা 6 মাসের মধ্যে বাস্তবায়ন হতে হবে। 5 মাস অতিক্রান্ত হয়ে গেছে, আগামী 1 মাসের মধ্যে অবশ্যই তা বাস্তবায়ন হতে হবে। আর এই জুলাই সনদ স্পষ্টভাবে সেই জুলাই সনদে আছে, এই জুলাই সনদ সংবিধানের অংশ হবে। অতএব এখানে আমরা কি দেখলাম, যে পার্লামেন্টের প্রথম দিন, শপথ নেওয়ার দিনই বিভক্ত হয়ে গেল জাতীয় পার্লামেন্ট। কেউ 2 শপথ নিল, কেউ 1 শপথ নিল। তাহলে আমাদের যে জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি, যারা পার্লামেন্টে যারা জাতির আকাঙ্ক্ষা পূরণ করবে, জুলাই চেতনা অনুযায়ী সংবিধান রচনা করবে বা সংবিধান সংস্কার করবে, তারা প্রথম দিনই তো বিভক্ত হয়ে গেলেন। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। কেউ নিলেন সংবিধান সংস্কার পরিষদের শপথ, আবার পার্লামেন্ট মেম্বার হিসেবে শপথ, আর কেউ বললেন যে না, এটা আইনত সিদ্ধ না। তো আইন মেনে কিন্তু অভ্যুত্থান হয় নাই। আইনের কাঠামোর মধ্যে, সাংবিধানিক কাঠামোর মধ্যে এই সরকার পালায় নাই, অভ্যুত্থান হয় নাই, এবং সেই আইনি কাঠামো বা সাংবিধানিক কাঠামোর মধ্য থেকেও নির্বাচন হয় নাই। অতএব বাঙালিকে হাইকোর্ট দেখারও ঠিক হবে না। আপনারা মানুষের পালস বোঝার চেষ্টা করুন। যা ওয়াদা করেছেন, মানুষের সামনে যা অঙ্গীকার করেছেন, এদেশের 70% মানুষ ভোটার যে বিষয়ে ভোট দিয়ে জুলাই সনদকে তারা স্বীকৃতি দিয়েছে, আপনাদের দায়িত্ব হলো তা বাস্তবায়ন করা। আর যদি তা না করেন, তাহলে আমরা আবারও ইনশাল্লাহ জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে এবং ইসলামের স্বার্থে আমরা আবারও রাজপথে নেমে আসবো ইনশাল্লাহ। আজকে সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় দেশের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, জনগণের পক্ষে কাজ করে যাবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ,
আমাদের ইসলাম প্রতিষ্ঠার কথা বলতে আমাদের কোনো সংকোচ নাই, কারণ আমরা একথা বিশ্বাস করি যে ইসলামী বিধিবিধান ছাড়া, ইসলামী শরিয়া ছাড়া বাংলাদেশে বিকল্প কোনো পদ্ধতিতে শান্তি, নিরাপত্তা, নিশ্চয়তা, ইনসাফ প্রতিষ্ঠা হবে না। এটাই হলো আমাদের মূল স্পিরিট, আমাদের চেতনার জায়গা, এটা আমাদের মূল চেতনা। এই চেতনাকে ভিত্তি করেই আমরা আমাদের রাজনৈতিক অন্যান্য কর্মসূচি সাজাই। সবাইকে ধন্যবাদ।